হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ এনসিইআরটি। আজকের ক্লাসে আমরা টাইপস অফ সেন্টেন্সটা পড়ব। টাইপস অফ সেন্টেন্স অনেক রকমের হয়, যেগুলি ব্রডার সেন্সে দুইটা বিগার অ্যাসপেক্টে আমরা সেন্টেন্সকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টার্মস অফ স্ট্রাকচার, একটা হচ্ছে টার্মস অফ মুড। তো চলুন দেখি দুইটা ব্যাপারে কী। তো টাইপস অফ সেন্টেন্স কী এবং কেন আমরা এটা নিয়ে ডিসকাস করব। A sentence can be written or spoken in various forms and various modes. তো যে কোনো একটা লাইন আপনি যখন কথা বলবেন, কথা বলার সময় বা লেখার সময় একই লাইন সেম মিনিং অনেকভাবে লেখা যায়। তো ডিফারেন্ট অ্যাসপেক্টে এক একটা মিনিং হয়। যেমন আপনি কাউকে বললেন শাট দ্য ডোর। শাট দ্য ডোর কথাটা আপনি রিকোয়েস্ট করেও কাউকে বলতে পারেন, আবার শাট দ্য ডোর কথাটা একটু ধমক দিয়ে অর্ডারের সুরেও বলতে পারেন, আবার শাট দ্য ডোর কথাটা আপনি অ্যাডভাইস দিয়েও বলতে পারেন যে তুমি যখনই বেরোবে শাট দ্য ডোর। তো একই কথা আপনি তিন রকমভাবে কাউকে বোঝাতে পারেন, বলতে পারেন। তো এটাকে বলা হয় মুডস। আপনার মুড অনুযায়ী কোনো সময় যখন আপনি রাগে থাকবেন তখন অর্ডার দিয়ে কথা বলবেন, আপনি যখন খুব পলাইট হবেন রিকোয়েস্ট দিয়ে কোনো একটা কথা বলবেন। তো আমাদের যখন যেরকম মুড থাকে, মুড অনুযায়ী আমরা সেন্টেন্সকে বিভিন্ন ভাগে ডিফাইন করেছি। যেইভাবে আমরা কথা বলি সেন্টেন্সকে বিভিন্ন পার্টে রেখেছি। আর আরেকটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। আপনি কীরকমভাবে সেন্টেন্সটা লিখছেন, এটাকে খুব সহজে বোঝা যায়, নাকি দুইটা লাইন অ্যাড করে আপনি একটু কঠিন করে লিখেছেন, নাকি জাস্ট সিম্পলি কোনো একটা ওয়ার্ড দিয়ে দুইটা লাইনকে একসাথে জোড়ো করেছেন। তো এটাকে বলা হয় টার্মস অফ স্ট্রাকচার। তো আশা করি আপনারা এই জায়গাটা আপনি বুঝতে পারছেন যে দুইটা বিগার অ্যাসপেক্ট। একটা হচ্ছে টার্মস অফ স্ট্রাকচার, সেন্টেন্সটার স্ট্রাকচারটা কীরকম, এটাকে খুব সরল নাকি খুব জটিল, নাকি দুইটা লাইন দিয়ে হয়েছে, এটা সেন্টেন্সটাকে দেখে আমরা বুঝবো। শুধু সেন্টেন্সের চেহারা দেখে, একটা লাইন দেখে আমরা বলতে পারবো এটার স্ট্রাকচার কীরকম, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড। কিন্তু টার্মস অফ মুড টার্মস অফ মুড বুঝতে গেলে আমাদের আগে লাইনের মিনিংটা বুঝতে হবে, লাইনটা কীরকমভাবে লেখা আছে ওইটা বুঝতে হবে। তো টার্মস অফ মুড কোনো সময় কোয়েশ্চেন হতে পারে, কোনো সময় অর্ডার হতে পারে, কোনো সময় রিকোয়েস্ট হতে পারে, কোনো সময় ওন্ডার হওয়া, কোনো একটা জিনিস দেখে আপনি অবাক হয়ে যেতে পারেন। এরকম ডিফারেন্ট অ্যাসপেক্টে আমরা ডিফারেন্ট সেন্টেন্সের মুড ইউজ করি। তো চলুন এই দুইটা ব্যাপারকে, টার্মস অফ স্ট্রাকচার অ্যান্ড টার্মস অফ মুডকে একটু ইলাবোরেটলি আমরা দেখি। প্রথমেই আমি সেন্টেন্সের টার্মস অফ স্ট্রাকচারটা ডিসকাস করছি। টার্মস অফ স্ট্রাকচার কি, একটা সেন্টেন্স কীরকম হবে, সেন্টেন্সটা লেখা দেখে আমি বুঝবো এটাকে সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড। তো টার্মস অফ স্ট্রাকচারের বিগার তিনটাই পার্ট আছে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স, যেটা আমরা এই পোর্শনটার মধ্যে আমরা দেখেছি যে টার্মস অফ স্ট্রাকচারে তিনটা জিনিস আমরা ডিসকাস করব। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তারপর আছে আমার টার্মস অফ মুড। টার্মস অফ মুড অ্যাকচুয়ালি 7 রকমভাবে ডিসকাস করা যায়, কিন্তু বিগার যে অ্যাসপেক্টটা, খুব ব্রড অ্যাসপেক্টে এটার 4টাই ভাগ। ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভও এটাকে বলা হয়, বা সিম্পল লাইন যেটা, ইন্টারোগেটিভ যেটা কোয়েশ্চেন হয়, ইম্পারেটিভ আর এক্সক্লেমেটিভ বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই হচ্ছে 4টা ব্রডার অ্যাসপেক্ট টার্মস অফ মুড সেন্টেন্সের টাইপসের। চলুন আরেকটু দেখি আমরা নিচে, এবার একটা একটা করে ডিসকাস করি কোনটা কি। সিম্পল সেন্টেন্স আমি দেখে কি করে বুঝবো। সিম্পল সেন্টেন্স আমরা গতদিন ক্লজ করেছিলাম, ক্লজে আমরা পড়েছিলাম ক্লজ হচ্ছে কয়েকটা ওয়ার্ডের একটা লাইন, মিনিংফুল লাইন, যেটার মধ্যে একটা ভার্ব থাকবে আর একটা সাবজেক্ট থাকবে। তো ওইটাকে সিম্পল একটা ক্লজ যখন থাকবে ওইটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স, যেখানের মধ্যে কোনো এক্সট্রা কিছু নেই, সিম্পলি একটা লাইন বলে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এটার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে আর একটা অবজেক্ট থাকবে। কিন্তু অবজেক্ট থাকাটা সবসময় কম্পালসারি না। আই ইট, আই নো, KNOW, নো, আই নো, আমি জানি বললে আমার সিম্পল সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল, লাইন হয়ে গেল। কিন্তু এখানের মধ্যে আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে,
কিন্তু কোনো অবজেক্ট নেই, তারপরও লাইনটা কারেক্ট। তো সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব মাস্ট থাকবে। সিম্পল সেন্টেন্সকে আমি এখানে একটা দড়ির ইমেজ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা সিঙ্গেল দড়ি, এটার মধ্যে কোনো গিট নেই, কোনো কিছু নেই, জাস্ট সিম্পল একটা দড়ি, যেটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। এটার মধ্যে কোনো জটিলতা নেই। এবার কয়েকটা এক্সাম্পল আমি দেখি সিম্পল সেন্টেন্সের। আই এম এ গুড বয়, এখানের মধ্যে আমি সাবজেক্ট আছে, আমার অক্সিলিয়ারি ভার্ব আছে, তারপর আছে আমার গুড বয় যেটা অ্যাডজেক্টিভ বা আমার অবজেক্ট, বাকি পোর্শনটাকে আমি অবজেক্ট বলবো। তো আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবটাই এটার মধ্যে আছে, এক্সট্রা কিছু এটার সাথে নেই। রিতা ইজ এ বিজি গার্ল, রুবি ইজ রাইটিং এ স্টোরি, এগুলোর মধ্যে কোনো এক্সট্রা পার্ট ইউজ হয়নি, জাস্ট রুবি আমার সাবজেক্ট, ইজ রাইটিং হচ্ছে আমার অক্সিলিয়ারি প্লাস মেইন ভার্ব, এ স্টোরি আমার অবজেক্ট। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাই হবে আমার সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। তো সিম্পল সেন্টেন্সকে আমি কি করে মনে রাখবো? সিম্পল সেন্টেন্সকে আমি একটা দড়ির ইমেজ দিয়ে মনে রাখবো, যেখানের মধ্যে কোনো রকমের গিট নেই, কিছু নেই, সিম্পল একটা স্ট্রেট লাইন দড়ি। নেক্সট দেখি আমরা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ইমেজটা দিয়ে আপনি বুঝতে পারবেন কমপ্লেক্স সেন্টেন্স মানেই হচ্ছে অনেক জটিলতা, বা বাংলায় যেটাকে বলা হয় জটিল বাক্য। এটার মধ্যে অনেকগুলি একটা আরেকটার উপর দিয়ে মেশানো থাকবে লাইন। তো লাইনগুলি কমপ্লেক্স সেন্টেন্সের কীরকম হয় আমরা একটু দেখি। when my uncle comes উই অল হ্যাভ এ গুড টাইম। তো দেখুন ওয়েন কথাটা লাগিয়ে লাইনটাকে একটু কমা লাগানো হলো, একটু বড় করে দেওয়া হলো লাইনটাকে। তো এরকম যখন একটা এক্সট্রা ওয়ার্ড ইউজ করে কোনো একটা লাইনের মধ্যে একটু জটিলতা নিয়ে আসা হয়, ওইটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। আরেকটা এক্সাম্পল আপনি দেখতে পারেন, হি ফিলস গুড ওয়েন এভার হি ইজ ডান উইথ হিজ ডিউটিস, যখনই ও ওর কাজ শেষ করে ওর খুব ভালো লাগে। তো লাইনটাকে আমি সিম্পলিও বলতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে নিয়ে আসা যায়। হি ফিলস গুড ওয়েন এভার হি ইজ ডান উইথ হিজ ডিউটিস। তো এটাকে যদি আমি সিম্পলে নেই, আমি বলতে পারবো আফটার কমপ্লিটিং হিজ ডিউটিস হি ফিলস গুড। আমার একটা সিম্পল ভার্ব হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এটার মধ্যে ওয়েন এভার কথাটা লাগিয়ে লাইনটাকে বড় করে দেওয়া হয়েছে, এক্সট্রা করে দেওয়া হয়েছে অনেকগুলি ইনপুট করে ওয়ার্ডস বা আদার অবজেক্টস। তো আমি এটাকে বলবো একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো আপনি কথা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কী করে চিনবেন? যখনই এরকম কোনো ওয়ার্ড দিয়ে লাইনটাকে বাড়িয়ে দেওয়া হয়, ওয়েন এভার, হুম এভার, এইসব ওয়ার্ড দিয়ে, তখন আপনি বুঝবেন যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি এখানে, অলদো শি রান ভেরি ফাস্ট শি লস্ট দ্য রেস, যদিও সে খুব তাড়াতাড়ি হেঁটেছিল তারপরেও রেসে হেরে গেছে। তো এখানে দেখুন অল দ্য লাগানো হয়েছে, এখানে একটা কমা লাগানো হয়েছে। লাইনটাকে সিম্পলি বলা যেত, কিন্তু এটাকে অল দ্য লাগিয়ে একটু ঘুরিয়ে বলা হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স মানেই হচ্ছে একটু ঘুরিয়ে বলা। এই গেল আমার দুইটা। স্ট্রাকচার অনুযায়ী আমরা কয়টা পেলাম ভাগ? স্ট্রাকচার অনুযায়ী মুড অফ স্ট্রাকচার সেন্টেন্সের ভাগ হচ্ছে তিনটা, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স আমরা কি দেখলাম? একটা সিম্পল ক্লজ যেটার মধ্যে একটা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে। তারপর আমি আসলাম কমপ্লেক্স সেন্টেন্স, যেটা দুইটা ক্লজ কম্বিনেশন হতে পারে, তিনটা ক্লজের কম্বিনেশন হতে পারে, যেটার মধ্যে একের বেশি ক্লজেস থাকবে, ওইটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমা বা অন্যান্য ডিফারেন্ট ওয়ার্ডস দিয়ে ওইটাকে একসাথে অ্যাড করে দেওয়া হয়। এবার আমরা দেখি কম্পাউন্ড সেন্টেন্স কি। কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমি কোনো একটা ইমেজ দিয়ে আইডেন্টিফাই করতে হয়, তো আমি এই ইমেজগুলো ইউজ করব। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে একটা স্ট্রেট লাইন যেটার মধ্যে আরেকটা লাইনকে জড়ো করা হয়েছে কোন সব ওয়ার্ড দিয়ে? অ্যান্ড, অর, বাট, নর, ইয়েট, সো, এইসব ওয়ার্ড লাগিয়ে অন্য একটা লাইনের মধ্যে অন্য লাইনকে জড়ো করা, এটাকেই বলা হয় বাংলায় যৌগিক বাক্য, বা ইংলিশে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। আই লাইক রিডিং অ্যান্ড মাই ব্রাদার লাইকস মুভিজ। দেখুন এই দুইটা লাইন নিজেদের মধ্যে স্বাধীন। আই লাইক রিডিং লাইনটা কিন্তু পুরো কমপ্লিট। মাই ব্রাদার লাইকস মুভিজ
এটাও কমপ্লিট। তো আমার দুইটা ক্লজকে ডিফারেন্ট দুইটা ক্লজকে একটা ওয়ার্ড অ্যান্ড দিয়ে এই লাইনটার মধ্যে যুক্ত করা হয়েছে। তো এখানে একটা মেইন পার্ট থাকবে যেটার মধ্যে অন্য কিছুকে এনে অ্যাড করা হবে, ওইটাকেই বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি এই ইমেজটা থেকে আপনার বুঝতে আরেকটু সুবিধা হবে, যখনই আপনি ভুলে যাবেন ইমেজটা মনে রাখবেন। তো এবার কয়েকটা কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল দেখি। আই রিয়েলি নিড টু গো বাট আই এম সো সিক। আমাকে যেতেই হবে কিন্তু আমি এত অসুস্থ। তো এই বাটটা বলে আই এম সো সিক কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, আই নিড টু গো একটা কমপ্লিট সেন্টেন্স। এই দুইটাকে বাট লাগিয়ে একটা লাইনের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। The girl ran because she was afraid. মেয়েটা দৌড়েছিল কারণ ও ভীত ছিল। তো বিকজ কথাটা দিয়ে আমি এই দুইটা যে স্বাধীন দুইটা বাক্যকে জড়িত করে দিয়েছি। দ্য গার্ল রান একটা লাইন কমপ্লিট, শি ওয়াজ অ্যাফ্রেড কমপ্লিট, দুইটাকে আমি বিকজ কথাটা দিয়ে একটা আরেকটার সাথে অ্যাড করে দিয়েছি। আই কুড হ্যাভ পাসড মাই এক্সাম, আই হ্যাড স্টাডিড হার্ডার। এই দুইটা লাইনকে একই সাথে জড়ো করেছে ইফ কথাটা দিয়ে। কীরকমভাবে? আই কুড হ্যাভ পাসড মাই এক্সাম ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার। যদি আমি ভালো করে পড়তাম তাহলেই আমি এক্সামে পাস করতে পারতাম। তো দুইটা লাইনকে একটা ওয়ার্ড দিয়ে একটা আরেকটার উপর নির্ভর করে দেওয়া হয়েছে। তো এই সব লাইনকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা কি দেখলাম? অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে আমরা তিন রকমভাবে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স, আরেকটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আরেকটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট এবার আসবো আমরা টার্মস অফ মুড। আমার স্ট্রাকচারটা চলে গেল, সেন্টেন্স দেখে আমি কি করে বুঝবো এটা কমপ্লেক্স না কম্পাউন্ড না সিম্পল? তো আমি আপনাদেরকে বললাম আপনারা একটু গ্রামার বই তো বাড়িতে থাকবে, একটু কয়েকটা এক্সাম্পল দেখে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। টার্মস অফ মুড। এবার টার্মস অফ মুডের অনুযায়ী কি, আমাদের মুড এক এক সময় এক এক রকম থাকে। আমি কাউকে বললাম প্লিজ শাট দ্য ডোর, এটা আমার রিকোয়েস্ট হয়ে গেল। আবার যখন আমি খুব রাগে ছিলাম, আমি একা রুমে বসে আছি, আমার খুব রাগ হচ্ছে, তখন আমি কেউ একজন দরজা খুলে গেল, আমি বলতে পারি শাট দ্য ডোর বলে আমি ধমক দিতে পারি। তো একই কথাকে আমি বিভিন্ন মুড, অ্যাকর্ডিং টু মাই মুড বিভিন্ন রকমভাবে প্রেজেন্ট করতে পারি। এটাকেই বলা হয় টার্মস অফ মুড। টার্মস অফ মুড অনুযায়ী সেন্টেন্স কয় ভাগে বিভক্ত আমরা পড়েছি, অনেক ভাগে এটাকে ডিফাইন করা যায়, কিন্তু যে ব্রডার অ্যাসপেক্ট বা সব থেকে বড় যে ক্যাটাগরি, এগুলির মধ্যে হচ্ছে চারটা মেইন ক্যাটাগরি। এই চারটা মেইন ক্যাটাগরি আমরা আজকে দেখব। টার্মস অফ মুডের ফার্স্ট ক্যাটাগরিটা কি? ডিক্লারেটিভ অর অ্যাসার্টিভ অর সিম্পল সেন্টেন্স। এসভিও সিম্পলি একটা লাইন থাকবে যেটা ডিক্লারেটিভ হবে, কিছু একটা বলা হবে ওকে, যে আই নো, আই ডোন্ট নো, এইসব কিছু যা কিছু একটা ডিক্লেয়ার করা হবে কোনো একটা লাইন। বা অ্যাসার্টিভ মানেও হচ্ছে সিম্পল লাইন বা সিম্পল সেন্টেন্স। এই ডিক্লারেটিভটাকেই তিনভাবে আমরা বলতে পারি, ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স, সবটা একটা, যেখানের মধ্যে আমি সিম্পল কথা বলবো। আই ডোন্ট নো, আই নো, আই গো, মানে সব কিছু সিম্পলি হবে। যেমন আমরা কমপ্লেক্স সেন্টেন্স পড়েছিলাম, কম্পাউন্ড পড়েছিলাম, এইসব ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আপনি কোনো রকমভাবে কমপ্লেক্স বা কম্পাউন্ড পাবেন না, সবটা সিম্পল সেন্টেন্স হবে। যেমন She is a beautiful girl. The sun rises in the east. I know the answer. He is good at writing novels. She works as a nurse in the hospital. তো এইসব হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্সের এক্সাম্পলস। নেক্সট পার্ট আমার কি আসছে? মেইন স্ট্রাকচার অফ মুড, টার্মস অফ মুড থেকে আমার সেকেন্ড যে বিগার পার্টটা একটা সেন্টেন্সকে চেনার, এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স।
এই যে পোর্শনগুলি যদি আপনি ভালো করে বুঝেন, আপনি ন্যারেশন খুব সহজে করতে পারবেন। আর আপনার একটা সেন্টেন্স দেখে সেন্টেন্সটাকে চিনতেই হবে যে এটা কি সিম্পল সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি ইম্পারেটিভ সেন্টেন্স। তখনই আপনি ন্যারেশনের আনসারগুলো খুব ভালোভাবে করতে পারবেন। আর প্রতি বছর এসটিজিটি এক্সামে 2টা থেকে 3টা বা কখনো কখনো 4টাও এসে যায়, ন্যারেশন কিন্তু আসেই। তো ভিডিওটা একটু ভালো করে দেখবেন। নেক্সট ক্লাসে যে আমরা ন্যারেশন নিয়ে ডিসকাস করব, ওইটার জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। ইন্টারোগেটিভ কি? ইন্টারোগেটিভ মানেই হচ্ছে কোয়েশ্চেন করা। যত রকমের কোয়েশ্চেন আছে সব কিছুকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। যে এবার কোয়েশ্চেন কীরকমভাবে হতে পারে, WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন হতে পারে। WH ওয়ার্ডগুলি কী কী? WH ওয়ার্ড হাউ, ওয়েন, ওয়ের, ওয়াই, হোয়াট, এইসব WH দিয়ে যত শুরু হয় সবগুলি হচ্ছে WH ওয়ার্ড। WH দিয়ে কোনো লাইন যখন শুরু হবে ওইটাকেও আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। এছাড়া টু বি ভার্ব দিয়ে সেন্টেন্স করা হয়। টু বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলিকে টু বি ভার্ব বলা হয়। টু বি ভার্ব দিয়েও কোয়েশ্চেন করা যায়। এছাড়া ডু ভার্ব দিয়েও কোয়েশ্চেন করা যায়। ডু ভার্ব কি? যেখানে অন্যান্য ভার্বের বা অক্সিলিয়ারি ভার্বের অভাব থাকে ওইখানে আমরা ডু ভার্ব অ্যাড করে কোয়েশ্চেন বানাই। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড এইসব দিয়ে আমরা যখন কোয়েশ্চেন বানাই তখন ওইটাকে ডু ভার্ব কোয়েশ্চেন বলা হয় বা ডু ভার্ব ইউজ করি আমরা ওইসবের ক্ষেত্রে। তো চলুন দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন সেন্টেন্স কত রকমের হতে পারে বা কীরকম এক্সাম্পল থাকতে পারে। প্রথমেই আসছে WH কোয়েশ্চেন। আমি দেখি এখানে WH দিয়ে কীরকমভাবে কোয়েশ্চেন করা হয়। কেউ বললো হোয়াট ইজ ইয়োর নেম, কেউ জিজ্ঞেস করলো ওয়ের ডু ইউ লিভ, হাউ মাচ ডু ইউ লাভ মি, হাউ ডু ইউ নো দ্য ট্রুথ, ওয়েন উইল হি কাম, হুম শুড আই সিলেক্ট ফর দিস পোস্ট, হু ইজ দ্য পারসন। তো আমি কি করব, ন্যারেশনের মধ্যে আমি সেম এক্সাম্পল ইউজ করব যাতে আপনাদের একটু সহজে বুঝতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পার্টটা, এই পুরো পার্টটা হচ্ছে WH দিয়ে আমরা সবগুলি কোয়েশ্চেন করেছি। WH ওয়ার্ডটা সামনে লাগিয়ে বাকি সেন্টেন্সটা। আর তো আমরা কোয়েশ্চেন সেন্টেন্স চিনবই এটা দিয়ে যে পিছনে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, এটা চেনা খুবই সহজ। নেক্সট দেখি আমরা টু বি ভার্ব দিয়ে কীরকমভাবে কোয়েশ্চেন করা হয়। টু বি ভার্ব কোয়েশ্চেন, টু বি ভার্ব কী এটা আগে আমার জানতে হবে। টু বি ভার্বের আন্ডারে পড়ে এম, ইজ, আর, মেন। আর এটার পাস্ট টেন্স হচ্ছে এম, ইজ, আর এর পাস্ট টেন্স যেটা ওয়াজ, ওয়ার। এই দুটো আমরা ডিফারেন্ট কনটেক্সটে ইউজ করি অ্যাকর্ডিং টু দ্য টেন্স। তো টু বি ভার্ব হচ্ছে এই পাঁচটাকে আমি টু বি ভার্ব বলবো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওকে, বেসিক এই পাঁচটা টু বি ভার্ব যেটা দিয়ে আমরা কোয়েশ্চেন করি আর কি। ইজ হি কমফর্টেবল উইথ দিস রুম। এবার দেখো হি ইজ কমফর্টেবল, এটা যদি আমি আনসার বলি হি ইজ কমফর্টেবল উইথ দিস রুম। এবার আমরা কোয়েশ্চেন ট্যাগ পড়েছিলাম, কোয়েশ্চেন ট্যাগে কী হয়, একটা লাইন দেওয়া থাকে আর এটার এগেনস্টে আপনাকে কোয়েশ্চেন বানাতে হয়। তো এটা যদি ইজ হি থাকে, যেমন কোনো একটা লাইনে শি ইজ ফিলিং গুড, তো আমি এটাকে কোয়েশ্চেন কী করে বানাবো, ইজ শি ফিলিং গুড। এরকমভাবে ইজটাকে অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো সাবজেক্টের, তখনই এটা কোয়েশ্চেন হয়ে যাবে। তো টু বি ভার্ব দিয়ে ইজ দিয়ে আর ইউ কামিং উইথ মি, আরেকটা টু বি ভার্ব আমি ইউজ করলাম কোয়েশ্চেন বানানোর জন্যে। এম আই ইয়োর পার্টনার ইন দিস গেম, ওয়াজ ইট ইয়োর বার্থডে লাস্ট উইক, ওয়ের দ্য টিম মেম্বার্স নাইস। তো এরকমভাবে আমি কোয়েশ্চেন করতে পারি বিভিন্ন রকমভাবে, যেটাতে টু বি ভার্ব ইউজ করে আমি কোয়েশ্চেন মেক করব। নেক্সট দেখি আমরা ডু ভার্বের কয়েকটা এক্সাম্পল। ডু ইউ বিলিভ হিম, ডু দিয়ে আমরা ডু ভার্বের যে বিভিন্ন ফর্ম ডু, ডাজ, ডিডন, ডু এইসব কিছু দিয়ে আমরা অনেক রকম কোয়েশ্চেন বানাই। যেমন ডু ইউ বিলিভ হিম, ডাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ দ্য ট্রেন গো টু কলকাতা, ডু ইউ হ্যাভ চেঞ্জ, ডিডন্ট আই এগ্রি উইথ ইউ, ডোন্ট ইউ নো দ্য রিজন,
ডাজেন্ট হি এ ব্রেভ ওয়ান। তো এরকমভাবে ডু ভার্ব ইউজ করেও আমি কোয়েশ্চেন মেক করতে পারি। তো আমি দেখলাম যে কোয়েশ্চেন সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে 3 রকমভাবে আমরা কোয়েশ্চেন বেসিক্যালি বানিয়ে থাকি, ডাব্লিউএইচ ওয়ার্ড, টু বি ভার্ব আর ডু ভার্ব। নেক্সট দেখি আমরা সেন্টেন্সের আরেকটা বেসিক পার্ট অ্যাকর্ডিং টু মুড, এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে গেলে আগে আমার জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স জিনিসটা কি। An imperative sentence is a type of sentence that describes a command, request, forbiddance, এটা বোর্ডেন্স হয়ে গেছে, বেডেন্স হবে, forbiddance, advice, etc. একটা এই স্পেলিংটা কারেক্ট হয়নি, একটু ঠিক করে নেবেন এটা আপনারা। অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স ইজ এ টাইপ অফ সেন্টেন্স। তো ইম্পারেটিভ জিনিসটা কি? এটা হচ্ছে এমন একটা সেন্টেন্স দ্যাট ডেসক্রাইবস এ কমান্ড। কাউকে আপনি একটা কমান্ড করলেন, দাঁড়াও এখানে, চুপ করে বসো, এরকমভাবে আপনি কাউকে কমান্ড করলেন, অর্ডার করলেন, অর্ডার সম্বন্ধীয় যতগুলি লাইন ওইগুলি হবে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। রিকোয়েস্ট করলেন, প্লিজ গিভ মি সাম ওয়াটার, প্লিজ গিভ মি ইয়োর ফোন নাম্বার। তো যা কিছু রিকোয়েস্ট করে বলা হয় ওইটাও হবে ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। ফরবিডেন্স, ফরবিডেন্স কি? ফরবিডেন্স মানে হচ্ছে কেউ একজন কিছু একটা আপনাকে অ্যাডভাইস করছে বা মানা করছে যে ডোন্ট রান ইনটু দ্য সান, সূর্যের মধ্যে এইভাবে রুদ্রের মধ্যে দৌড়াতে যেও না, এরকমভাবে কেউ আপনাকে কিছু একটা মানা করছে, বা নেক্সট টাইম আমাকে এইভাবে কল করো না। তো এরকম ফরবিডেন্সকেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে আনবো। আর এছাড়া আর কি আসবে? এছাড়া আসবে অ্যাডভাইস। যখন আমরা কাউকে অ্যাডভাইস করব যে তুমি এই কোর্স নিয়ে পড়ো, তুমি এই বইটা পড়ো, যখন আমাদের বড় কেউ অ্যাডভাইস করবে তখন ওইটাও হবে ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে। কিন্তু যখন আপনারা নেরেশন করতে যাবেন আপনারা বুঝবেন যে লাইন অনুযায়ী আমি বুঝবো এটা কি কমান্ড নাকি রিকোয়েস্ট নাকি ফরবিডেন্স নাকি অ্যাডভাইস। যেমন আমার টিচার যদি আমাকে বলে যে শাট দ্য ডোর, এটা কি হবে? টিচার তো স্টুডেন্টকে রিকোয়েস্ট করবে না, টিচার করবে কমান্ড। কিন্তু আমার ফ্রেন্ড যদি বলে শাট দ্য ডোর, তখন ওটাকে আমি রিকোয়েস্ট বলতে পারি, কারণ ও আমাকে রিকোয়েস্ট করবে, ও আমাকে অর্ডার দেবে না, যে আমার সমবয়সী। এবার আমার বড়রা যদি আমাকে কিছু বলে ওইটা অ্যাডভাইস, কমান্ড এইসব ক্যাটাগরিতে পড়বে। ওকে, তো আশা করি ইম্পারেটিভের আইডিয়াটা একটু ক্লিয়ার হয়েছে। নেক্সট, এইসব কিছু তো আমরা অনেকবার পড়েছি অলরেডি, আমরা জানি, ক্লাস 3 থেকে পড়ে আসছি, নতুন কিছু না, শুধু একটু রিভাইজ করছি আর কি। স্টপ দ্য কার ইমিডিয়েটলি। এবার ট্রাফিক পুলিশ বা কোনো একটা পুলিশ সামনে এসে বলল হঠাৎ করে স্টপ দ্য কার ইমিডিয়েটলি, তো এটা হবে কমান্ডের এক্সাম্পল। তো আমি এটাকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। বারবার বলছি, একটু ভালো করে শুনুন, যদি আপনি লাইন চিনতে না পারেন কোনটা ইম্পারেটিভ, কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, তাহলে কিন্তু ন্যারেশন করতে আপনার একটু অসুবিধা হবে। এনজয় দ্য পার্টি। এবার কেউ আপনাকে বললো এনজয় দ্য পার্টি, এটা বলে কি কেউ রিকোয়েস্ট করবে আপনাকে? না। কি করবে? আপনাকে অ্যাডভাইস দেবে যে তুমি পার্টিটা এনজয় করতে পারো। ড্রাইভ দ্য কার কেয়ারফুলি। এবার কেউ যখন আপনাকে বললো ড্রাইভ দ্য কার কেয়ারফুলি, তখন ওইটা হলো অ্যাডভাইস করা, ওইটা কমান্ড না। অ্যাডভাইস করলো কেউ আপনাকে যে কারটা আস্তে আস্তে চালাও বা কেয়ারফুলি চালাও। শাট দ্য ডোর নাও। এবার কেউ যদি এরকমভাবে বলে আমাদের বড় কেউ, অবভিয়াসলি শাট দ্য ডোর নাও, তো আপনার লাইন পড়ে বুঝতে হবে এটা কি কমান্ড নাকি রিকোয়েস্ট। তো এই লাইনটা থেকে আমি স্পষ্ট বুঝতে পারছি যে এটা আমাকে কমান্ড করা হচ্ছে যে এক্ষুনি দরজাটা লাগাও, তো এটাও হবে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট মেক নয়েজ। এবার কোনো একজন টিচার বা বড় কেউ ক্লাসে এসে বললো ডোন্ট মেক নয়েজ, তো ওটাও হবে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। প্লিজ গিভ মি ইয়োর কপি। এবার আমার কোনো ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করে বলল যে প্লিজ তোর নোট খাতাটা দে, আমার একটু কাজ আছে, তো ওইটা হবে রিকোয়েস্ট, তো এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে পড়বে। তো এটা একটা সিম্পল সেন্টেন্স না, কারণ এটা ইম্পারেটিভের ক্যাটাগরিতে পড়ে। আর সেকেন্ড হচ্ছে, যেমন দেখুন, এবার আপনি বলবেন যে এটা সিম্পল সেন্টেন্স কেন না? সিম্পল সেন্টেন্সের মধ্যে তো আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতেই হবে না। এবার এনজয় দ্য পার্টি যেটা বলছি আমি, বা শাট দ্য ডোর যেটা বলছি, এখানে তো আমার সাবজেক্ট নেই,
কেউ একজন আমাকে কমান্ড করছেন, কে কমান্ড করছেন আমি জানি না বা বলা নেই। তো ওই সব সেন্টেন্স যেখানে সাবজেক্ট থাকে না কিন্তু সাবজেক্টকে আমরা ইমাজিন করি যে সাবজেক্ট আছে, ওই সব সাবজেক্টকে বলা হয় নাল সাবজেক্ট। যেখানে সাবজেক্ট নেই কিন্তু আছে, লাইনে নেই কিন্তু অরিজিনালি সাবজেক্ট আছে, তো ওই সবকে বলা হয় নাল সাবজেক্ট। তাই এটা আমার একটা পারফেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এবার কেউ একজন বলল বি কাইন্ড টু আদার্স, এটা অ্যাডভাইস হবে। কেউ আমাকে অ্যাডভাইস করলো যে সবার সাথে দয়াভাব নিয়ে থেকো, বি কাইন্ড টু আদার্স। অবে ইয়োর টিচার্স, সবসময় তোমার টিচারদেরকে অবে করো, এটাও একটা অ্যাডভাইস। সিট ডাউন অ্যান্ড বি কোয়াইট, বসো আর চুপ করো। এই লাইনটা থেকে আমি বুঝতে পারছি যেই এটা বলছে এটা একটা অর্ডার করা হচ্ছে, কেউ একজনকে বা কোনো বাচ্চাকে বলা হচ্ছে চুপচাপ বসো, কোনো সাউন্ড করবে না। তো আমরা দেখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স কীরকমভাবে আমরা চিনব। লাইনটা পরে আগে আমার বুঝতে হবে এটা কি অর্ডার নাকি রিকোয়েস্ট নাকি কমান্ড, তারপর বা ফরবিডেন্স হতে পারবে নাকি অ্যাডভাইস হতে পারে। তো আমি পার্সন অ্যাকর্ডিং টু মাই পার্সন অর অ্যাকর্ডিং টু দ্য স্পিকার আমি বুঝবো লাইনটা কে বলছে, কোন অর্থে বলছে। নেক্সট আমরা দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটাই হচ্ছে আমরা সিম্পল সেন্টেন্স দেখলাম বা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখলাম, তারপর আমরা দেখলাম কোয়েশ্চন সেন্টেন্স, তারপর দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্স, এরপর আমরা আসলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি? An exclamatory sentence is one that expresses sudden or strong emotion and feelings. এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে ওই সব রকমের সেন্টেন্স যা কিছু হঠাৎ কোনো একটা সাডেন এক্সপ্রেস করে, সাডেন ফিলিং বা স্ট্রং ইমোশন অ্যান্ড ফিলিং। স্ট্রং ইমোশন কেমন হতে পারে? সব কিছু এক্সট্রিম লেভেলের, মানে আমি খুব রেগে গেছি তখন আমি যেরকমভাবে কথা বলবো, আমি খুব খুশি, আমি খুব দুঃখী, ওই সব সিচুয়েশনে খুব, আমি বারবার খুব কথাটা বলছি এটা বোঝানোর জন্যে যখন এক্সট্রিম হবে, এক্সট্রিম লেভেলে যখন আমার স্ট্রং ইমোশনটা আমি দেখাবো কোনো একটা ব্যাপার দিয়ে, বা হঠাৎ করে কিছু দেখে আমি অবাক হয়ে যাব, ওই সব সাডেন এক্সপ্রেশন বা স্ট্রং ইমোশনের এক্সপ্রেশনকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি। তো চলুন কয়েকটা এক্সাম্পল দেখি যাতে করে আরেকটু আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখুন, কেউ একজন কোনো একটা গেম জিতে সবাই মিলে তারা আনন্দ করছে, কোনো একটা লাইন বলল যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, একটা হুররে একটা এক্সপ্রেশন যেটা দিয়ে ওরা বললো যে আমরা ম্যাচটা জিতে গেছি, এটাও হবে একটা এক্সক্লেমেটরি ইমোশন। কেউ একজন খুব খুশি, এটাও এক্সক্লেমেটরি ইমোশন। কেউ একজন খুব বেশি দুঃখী, এটাও এক্সক্লেমেটরি ইমোশন। কেউ একজন হঠাৎ করে দেখে ওয়াও সাচ এ বিউটিফুল হাউস, এরকম যখন একটা এক্সপ্রেশন দিল কেউ, ওয়াও টাইপের, মানে কিছু একটা দেখে পুরো অবাক হয়ে যাওয়া, ওইটাকেও এক্সক্লেমেটরির ক্যাটাগরিতে আমরা ফেলবো। তাছাড়া এক্সট্রিম অ্যাঙ্গার, হঠাৎ করে কেউ একজন খুব রেগে গেল, একটা কিছু বলল, ওইটাকেও আমি এক্সক্লেমেটরির ক্যাটাগরিতে ফেলবো। তো আমি কয়েকটা এক্সাম্পল দেখি এবার আমরা এক্সক্লেমেটরি কীরকমভাবে হয়। কেউ একজন বলল আই এম সো ম্যাড রাইট নাও। এক্সক্লেমেটরিকে চেনার একটা খুব সহজ হচ্ছে পেছনে এই এক্সক্লেমেটরি সাইনটা থাকবে। যেমন কোয়েশ্চন সেন্টেন্সে কোয়েশ্চন সাইন থাকবে, সেমভাবে এক্সক্লেমেটরির পিছনে এক্সক্লেমেটরি সাইন থাকবে। কিন্তু সবসময় যে এক্সক্লেমেটরির পিছনেই এই সাইনটা থাকবে এমন কথা নেই, পিছনে স্টপও থাকতে পারে, এটা আরও আগেও থাকতে পারে। আই এম সো ম্যাড রাইট নাও, আমি এখন রাগে পাগল হয়ে যাচ্ছি। তো রাগটা কীরকম ধরনের রাগ? এখানে এক্সট্রিম লেভেলের রাগ, তাই এই সেন্টেন্সটা হবে আমার এক্সক্লেমেটরি এক্সাম্পল। ও নো উই লস্ট হিম, এবার হঠাৎ করে কেউ খুব দুঃখে বলছে ও নো, এটা হতে পারে না, আমরা ওকে হারিয়ে ফেলেছি, ওটাও হবে আমার এক্সক্লেমেটরির উদাহরণ। আই এম এক্সট্রিমলি সরি ফর ইয়োর লস, হঠাৎ করে কেউ একজন এসে দুঃখ প্রকাশ করে আমাকে বলল যে তোমার যা লস হয়েছে তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো এই লাইনটাও হবে আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ এখানে স্ট্রং ইমোশন দেখাচ্ছে। কেউ একজন এসে আমাকে কোনো একটা সাকসেসের জন্য কনগ্রেচুলেট করলো, কনগ্রেচুলেশনস ফর ইয়োর সাকসেস। এবার ওই কনগ্রেচুলেট করাটাও একটা স্ট্রং ইমোশন দেখাচ্ছে, ও হ্যাপিলি আমাকে গ্রিট করছে, তো ওইটা হবে এক্সক্লেমেটরির এক্সাম্পল।
হাউ বিউটিফুল দিস সিটি ইজ। হঠাৎ করে কেউ একজন কোনো একটা শহরে গেল, হঠাৎ করে দেখে পুরো অবাক হয়ে গেল, এত সুন্দর শহর কি থাকতে পারে? তো ওর একটা এরকম এক্সপ্লেনেশন এসে যাবে, হাউ বিউটিফুল দিস সিটি ইজ। কিন্তু এটার পিছনে যদি কোয়েশ্চেন মার্ক থাকতো তাহলে এটা কোয়েশ্চেন সেন্টেন্স হতো। WH থাকার পরও এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ এটা কোনো কোয়েশ্চেন করছে না, এটা একটা স্ট্রং ইমোশনকে দেখাচ্ছে। হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ। কোনো একটা নিউজ শুনে কেউ খুব বেশি খুশি হয়ে গেছে, বলছে যে এত ভালো খবর, হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ। তো এটাও হবে আমার এক্সক্লেমেটরির এক্সাম্পল। ওয়াও ইউ লুক সো ইয়ং। এবার আপনাকে দেখে কেউ একজন আপনার প্রেজ করলো, কেউ একজন আপনাকে বললো যে বা তোমাকে কি ইয়ং লাগছে দেখতে, ওয়াও ইউ লুক সো ইয়ং, মানে দেখে ওয়ান্ডার হয়ে যাওয়া। ওইসব ইমোশনকেও, ওইসব লাইনকেও আমি বলবো এক্সক্লেমেটরির এক্সাম্পল। তো আজকের যে ক্লাসটাতে আমরা এতটুকুই ডিসকাস করলাম। আশা করি আপনাদের যে সেন্টেন্সের টাইপসের ব্যাপারটা এটা একটু ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা আরেকবার একটু কুইক রিভাইজ করে নিই কীরকম কয় ধরনের সেন্টেন্স আমরা দেখলাম। অ্যাকর্ডিং টু দ্য টাইপস, টার্মস অফ স্ট্রাকচার একটা থাকে, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করব, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আর টার্মস অফ মুড, অ্যাকর্ডিং টু টার্মস অফ মুড আমরা সেন্টেন্সকে 4 ভাগে ভাগ করব। বেসিক্যালি যেটা বিগার অ্যাসপেক্ট বা মেইন 4টা ভাগে ভাগ করব। এছাড়াও এটার কিছু কিছু পার্ট আছে, যেমন ইন্টারজেকশন, কনজাংশন, এইসব আমরা এখানে অ্যাড করিনি। তো টার্মস অফ মুড কি? ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ আর এক্সক্লেমেটিভ। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা ন্যারেশন ডিসকাস করব। ন্যারেশনটা ডিসকাস করার আগে এই ভিডিওটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন, তাহলে ন্যারেশনটা বুঝতে একটু সুবিধা হবে। ধন্যবাদ।